নতুন কোনো সংঘাত কি অনিবার্য, এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে। সে বিষয়ে খুব ছোট করে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছে। সেই সাক্ষাৎকারে একটি প্রশ্ন ছিল বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত। আজকে লাইভে আসলাম একটি বিষয় নিয়ে, যে সেটি হচ্ছে যে আবু সাইদকে আজকে জানার চেষ্টা করব যে আবু সাইদকে কিভাবে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যা করা হয়েছে এই আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য, সরকার হটানোর জন্য মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে এবং কেন হত্যা করা হয়েছে এটা সম্পর্কে জানবো। যে আপনারা দেখবেন যে আবু সাইদকে যে হত্যা করা হয়েছে বা আবু সাইদ যে মারা গেছে, এটা যে সরানো হয়েছে, যে প্রথম তো আপনি আসেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন এবং একটি পয়েন্ট করে দেখেন। যে শিরোনামে কিছু অংশ দেখতে পেয়েছেন, আশা করি সম্পূর্ণ নিউজটি দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। আজকের এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা খবর দেখতে পাবো। আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে এই বিষয় নিয়ে তথ্য আছে, সালাউদ্দিন ভাই আমেরিকা থেকে তথ্য দিয়েছে এবং জানতে পারবো ওরা কারা, সংঘাত কি অনিবার্য, সংঘাত কাদের সাথে হতে পারে এই বিষয় নিয়ে তথ্য আছে। দুইটা গুরুত্বপূর্ণ খবর স্কিপ না করে দেখবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আবু সাইদের বলা হচ্ছে যে আবু সাইদকে গুলি করা হয়েছে। আচ্ছা, আবু সাইদকে যে গুলি করা হয়েছে, আবু সাইদ মারা গেছে, আবু সাইদকে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে, আবু সাইদের যে ছবিগুলো আপনারা দেখেছেন, এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে একজন মানুষকে যখন গুলি করা হয়, হত্যা করার উদ্দেশ্যে কোনো ভারী অস্ত্র দিয়ে যখন গুলি করা হয়, তখন সেই গুলি যখন তার উপরে পড়ে তখন কিন্তু তার রক্তক্ষরণ হয়। আপনাদের গায়ে যে গুলি লেগেছে, আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে, রক্তক্ষরণ হচ্ছে, এরকম কোন সিনারিও কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। আমরাও যারা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করেছি, বারবার দেখেছি যে আবু সাইদকে যে গুলি করা হয়েছে, যে আবু সাইদের এখান থেকে কিন্তু কোনো রক্তক্ষরণ হয় নাই বা পড়ে নাই। তার মানে হচ্ছে পুলিশ আবু সাইদকে কোনো ভারী অস্ত্র দিয়ে গুলি করে না বা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়নি, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে ধরেন আবু সাইদকে গুলি করা হয়েছে বা গুলি ছোড়া হয়েছে আবু সাইদের উপরে, তাহলে ঘটনাটি ঘটেছে প্রায় 1টা 12টা থেকে 2টার ভিতরে, প্রায় 2টার ভিতরে ঘটনাটি ঘটেছে। তাহলে ওইখানে তাকে হসপিটালে নিতে মাত্র, আশেপাশের হসপিটালে নিতে মাত্র সময় লাগার কথা, অল্প সময় লাগার কথা। কিন্তু রাত 8টার সময় আবু সাইদকে কেন হসপিটালে নেওয়া হলো? এই যে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় আবু সাইদকে কোথায় রাখা হয়েছিল, কারা আবু সাইদকে নিয়েছিল, নিয়ে কোথায় রেখেছিল, কি মেটিকুলাস ডিজাইন করে আবু সাইদকে হত্যা করা হয়েছিল, কি করা হয়েছিল আবু সাইদকে, এটা রহস্য উন্মোচন করতে হবে, খুঁজে বের করতে হবে। এতটুকু সময়, এত লম্বা সময় আবু সাইদ কোথায় ছিল? একটা রুগী যখন ইমার্জেন্সি, একজন রুগী যখন গুলিবিদ্ধ হয়, তখন তো তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে, তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, তাকে কখন কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে তাকে হসপিটালে নেওয়া যায়। কিন্তু আবু সাইদের ক্ষেত্রে কেন আবু সাইদকে রাত 8টায় হসপিটালে নেওয়া হলো? এই দীর্ঘ সময় আবু সাইদ কোথায় ছিল? এটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা যদি একটু চিন্তা করি সূক্ষ্ম ব্রেনে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আবু সাইদকে কি পুলিশ হত্যা করেছে বা পুলিশ গুলি করেছে, না তাকে মেটিকুলাসলি ডিজাইন করে, মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আন্দোলন চাঙ্গা করার জন্য, সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করার জন্য তাকে হত্যা করা হয়েছে। কি হয়েছে আবু সাইদের সাথে, কিভাবে তাকে খুন করা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আবু সাইদের মৃত্যুটা নিয়ে সবাই
খোঁজার চেষ্টা করছে, রহস্য খোঁজার চেষ্টা করছে যে কিভাবে মারা গেল। পুলিশ তো মারা যাওয়ার কথা না, তাহলে আবু সাইদ কিভাবে মারা গেল? তখন যখন এই রহস্যটুকু উন্মোচন করার জন্য, আবু সাইদ কিভাবে মারা গেল এই বিষয়টি জানার জন্য যখন দাবি তোলা হলো যে আবু সাইদের লাশ ময়না তদন্ত করা হোক, এই কথা বলার সাথে সাথে সার্জিস আলম এবং হাসনাত এরা দুজন বলল যে, বিশেষ করে সার্জিস সমন্বয়ক জোর দিয়ে বলল যে আবু সাইদের লাশ উঠানো যাবে না, কোনো ময়না তদন্ত এগুলো হবে না। তার মানে তাহলে সার্জিস আলম ওরা জানে যে আবু সাইদ কিভাবে নিহত হয়েছে, আবু সাইদকে কারা মেরেছে। যদি ময়না তদন্ত করা হয় লাশের, তাহলে বের হয়ে আসবে যে আবু সাইদ কিভাবে মারা হলো। আবু সাইদকে ছুরিকাঘাত করে মারা হয়েছে, না ইটের আঘাত দিয়ে মারা হয়েছে, না পুলিশের গুলিতে মারা গিয়েছে। যদি ময়না তদন্ত করা হয় তাহলে সেই জিনিসটা বের হয়ে আসবে, আবার যদি তদন্ত করা হয়। এই জন্য সার্জিস আলম বলছে যে আবু সাইদের লাশ আর কোনো ময়না তদন্ত করা যাবে না বা পুনঃতদন্ত করা যাবে না। এখন আমরা আসুন যে আবার অনেকে বলার চেষ্টা করছে যে, অনেকে প্রশ্ন তুলছে, এটার সাথে আমি সম্পূর্ণ আমি যেহেতু জানি না, এটা নিয়ে কনফার্ম বক্তব্য দেওয়া আমার ঠিক হবে না, যে আবু সাইদ আদৌ মারা গিয়েছে কিনা বা আবু সাইদ কোথায় আছে, এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে আবু সাইদ এই 3টি পয়েন্টে যদি আপনার প্রশ্ন খোঁজার চেষ্টা করেন, যে আবু সাইদের বুকে গুলি লেগেছে, কেউ রক্তকরণ হতে দেখে নাই আবু সাইদ, তাহলে কি আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি? আবু সাইদ আহত হয়েছেন সবাই বলে, ওই ছবিতে দেখা গেছে যে দুপুর 1টা থেকে 2টার মধ্যে। তাহলে রাত 8টার সময় তাকে হসপিটালে কেন না? বাকি সময়টুকু কোন বাসায়, কোথায়, কারা নিয়েছিল, এটা খুঁজে বের করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে ময়না তদন্ত কেন করা হচ্ছে না? এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো, ইজিলি বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং হবে যে আবু সাইদকে আসলে মেটিকুলাসলি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে। কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আবু সাইদকে যত লাশ পড়বে, মানে মেটিকুলাস ডিজাইনের অংশটা ছিল ডক্টর ইনুসের দ্বারা, উনি এটাকে, যে থিওরিটা ছিল এরকম যে যত লাশ পড়বে তত আন্দোলন দানা বাঁধবে, যত লাশ পড়বে তত সেন্টিমেন্ট গ্রো হবে, যত লাশ পড়বে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতন তত তাড়াতাড়ি হবে। এই ডিজাইন, এই থিওরির মাধ্যমে একের পর এক ছাত্রদেরকে হত্যা করে, সাধারণ জনগণকে হত্যা করে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য মেটিকুলাস ডিজাইন করে এই কাজগুলো করা হয়েছে, যেটা মহাজন সুদখোর ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তৃতাকালে উনি নিজে এই কথা বলে দিয়েছেন। দ্বিতীয়ত, একজন সমন্বয়ক একটি টকশোতে গিয়ে বলেছেন, যদি ছাত্র হত্যা না হতো, পুলিশ হত্যা না হতো, মেট্রো রেলে যদি আগুন দেওয়া না হতো, তাহলে এই আন্দোলন দানা বাঁধত না, এই সরকারের পতন হতো না। তাহলে এখন আমাদের সময়ের দাবি, এখন আমাদের সবার দাবি, আসুন আমরা যারা এই আমাদের ছাত্রদেরকে সরকার পতন করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে আমাদের ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা তার বিচারের জন্য, আমরা সবাই তার বিচার চাই, আমরা এর রহস্য উন্মোচন করি এবং আমরা খুঁজে বের করি কিভাবে আমাদের এই ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। আসুন আমরা খুঁজে বের করি কিভাবে আমাদের এই সাধারণ ছাত্র জনতাকে সরকার পতনের জন্য খুন করে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য এটা করা হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো সকলে মিলে আমরা যদি এই হত্যার রহস্য উন্মোচন করতে পারি, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো এরা কারা কারা খুনি। স্পষ্টতই এর জন্য দায়ী হচ্ছে খুনি ইনুস এবং সমন্বয়করা, তাদেরকে সহযোগিতা করেছে জামাত শিবির এবং বিএনপির গুন্ডাবাহিনী, যারা সন্ত্রাসী ছিল তারা। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই খুনিদেরকে খুঁজে বের করি, বাংলার মাটিতে এই খুনিদেরকে বিচার করি ইনশাল্লাহ। নতুন কোনো সংঘাত কি অনিবার্য?
এমন প্রশ্ন খুব সঙ্গত কারণে উঠছে, সে বিষয়ে খুব ছোট করে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছে। সেই সাক্ষাৎকারে একটি প্রশ্ন ছিল বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত। তার উত্তর দিতে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন যে আমি আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না, বাংলাদেশে যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণেরা কত শক্তিশালী। ডক্টর ইউনূসের এই যে বক্তব্যের অংশটুকু তার কোনো কোনো অংশের সঙ্গে আমরা একমত পোষণ করি এবং অনেক অংশের সঙ্গে দ্বিমত পোষণ করি। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা আমি সে বিষয়ে পরে আসছি। তিনি যে বলেছেন যে তরুণেরা শক্তিশালী, অবশ্যই তরুণেরা শক্তিশালী। তরুণেরা এখন যা ইচ্ছে ভালো কল্যাণকর অনেক কিছুই করতে পারে, কিন্তু যে তরুণদের ইঙ্গিত করে তিনি কথাগুলো বলছেন ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে, সেখানে আমাদের এই মুহূর্তে এসে বিরোধিতার মাত্রাটি অনেক তীব্র হচ্ছে। এদেরকে অনেক মাথায় তোলা হয়েছে, মাথায় তুলে মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। আর না, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তরুণদের অবশ্যই অবশ্যই অনেক অবদান ছিল, যেটিকে আমরা কখনোই অস্বীকার করি না, করবও না। কিন্তু সেই তরুণদের, সেই ছাত্র সমন্বয়কদের অনেকের মধ্যে ক্ষমতার লোভ, ক্ষমতার চর্চা এমন বেশি মাত্রায় জেঁকে বসেছে যে মানুষের মধ্যে এখন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে তারা আসলে কি চায়। যখন দেশের পুরো ইতিহাস ঐতিহ্য বদলে দেওয়ার একটা গভীর চক্রান্তের সঙ্গে তাদের অনেকের কথাবার্তা মিলে যায়, তখন তো প্রশ্ন ওঠেই তারা আসলে কারা, তোমরা কারা, অথবা আপনারা কারা। এই যে তোমরা কারা, আপনারা কারা, এই প্রশ্নগুলো এখন অনেকেই তুলতে শুরু করেছেন। খুব বিশেষভাবে বলতে গেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে লন্ডনে একটি সভাতে তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন যে সংস্কার করতে হবে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা সংস্কার করবে, পূর্ণ মাত্রার সংস্কার করার আপনারা কারা। পরবর্তীতে এসে তোমরা কারা শব্দটি উচ্চারণ করলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনারা অনেকেই দেখেছেন তার বক্তব্যটি। শুক্রবার একটি টেলিভিশন টক শোতে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় যে নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটির সভাপতি বা আহ্বায়ক এমন কিছু হবেন নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে তার আলোচনা ছিল অতিথি হিসেবে। সেখানে ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে তোমরা কারা। খুব যৌক্তিক প্রশ্ন। যৌক্তিক প্রশ্ন এ কারণে যে তারা কয়েকদিন আগে সিটি কাউন্সিলর যাদেরকে অপসারণ করা হয়েছে গত কয়েকদিন আগে, তাদের একটি অংশকে পুনর্বহালের জন্য তারা তাদের মতামত ব্যক্ত করলেন, এবং কি কারণে মতামত ব্যক্ত করছে সেটিও আমরা বুঝি। তারা নতুন দল করছেন, নতুন শক্তি দরকার, অনেকের সমর্থন দরকার, এগুলো নিয়ে আলোচনা করেছে, আর বিস্তারিত বলতে চাই না। যাই হোক, এই যে আওয়ামী লীগ সরকারের সময় তুমুল বিতর্কিতভাবে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের মাধ্যমেই তো এই কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন, তাহলে তাদের সাথে কেন আঘাত করার চেষ্টা, সেই প্রসঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন এই কথাটি বলেছেন। এবং আমরাও এই তরুণদের উপরে ভরসা করতে চেয়েছিলাম, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ওদের চোখে দেখতে চেয়েছিলাম। কিন্তু গত 4 মাসে তাদের যে নানান কর্মকাণ্ড, সেগুলোতে তারা নিজেরাই বিতর্কিত হয়ে উঠেছেন। 16ই ডিসেম্বরকে বদলে দেওয়ার নতুন ইতিহাস নির্মাণের চক্রান্ত চলছে, যা কখনো সফল হতে পারবে না নিঃসন্দেহে। এবং জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে আসা কিছু নেতার নেতৃত্বে যে এবি পার্টি গড়ে উঠেছে, সেই এবি পার্টির একজন নেতা এখন প্রকাশ্যে এই কথাগুলো, এই বিতর্কগুলো তুলে দিতে চাচ্ছেন। তিনি নিজেই বলছেন যে এই বিতর্কের সামনে রাখতে চাই 16 ডিসেম্বর কেন আমাদের বিজয় দিবস হবে। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবি পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্র সমন্বয়কদের অনেকে
ছাত্র শিবির করতেন, ছাত্র শক্তি করতেন, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তারা যদি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযুদ্ধকে অনেক খাটো করে তুলে ধরার চেষ্টা করছে, তার উপরে 24কে তুলে ধরার চেষ্টা করছে, বাংলাদেশের মানচিত্র বড় করার নামে যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করছে কেউ কেউ, উপদেষ্টাদের মধ্য থেকে কেউ, তখন তো তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগবেই। তখন তো অনেকেই প্রশ্ন উঠবে যে তোমরা কারা, আপনারা কারা, কিংবা ওরা কারা। বলছিলাম ক্ষমতার লোভ কিংবা ক্ষমতা চর্চা, এবং এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্রদের দেশে পরিচালিত হচ্ছে, তাদের অঙ্গুলি হেলনে অনেক কিছুই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে কথাও আমরা বুঝি, জানি। ছাত্র সমন্বয়ক প্রতিনিধি সরকারে রয়েছে উপদেষ্টা হিসেবে তিনজন, এবং তারা অনেক বেশি শক্তিশালী, এবং তারা যে ভাষায় কথা বলছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এখন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য প্রায় আমরা শুনতে পাচ্ছি। হয়তো তারা প্রকাশ্যে এখনো বলা শুরু করেনি যে তাদের অনেকের, আমি সবার কথা বলছি না, তাদের অনেকের বডি ল্যাঙ্গুয়েজটাই তারা মেনে নিতে পারছে না। সিনিয়র রাজনীতিবিদদের কিভাবে সম্মান করতে হয় তারা তা জানে না। আমরা তো এই তরুণদের চাইনি, এই ছাত্র সমন্বয়কদের চাইনি। এই রাষ্ট্র এবং সমন্বয়কদের উস্কানিতে ধর্ম নিরপেক্ষতাও বাদ দিতে চাই। যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য দিয়ে, সেখানে তিনি বলছেন যে এই তরুণরা ধর্ম নিরপেক্ষ। সহজ কথা, যদি তরুণরা বা ছাত্র সমন্বয়করা ধর্ম নিরপেক্ষ হয়ে থাকে, তাহলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার জন্য আমাদের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয় কিভাবে? এবং যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, সেই পঞ্চদশ সংশোধনীর মধ্যেই নতুন করে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংযোজন করা হয়েছিল, সেই কথাও তারা তুলে দিতে চায়। কি কারণে? কোন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে? এবং আমরা নিশ্চয়ই চারিদিকে মৌলবাদের একটি আস্ফালন দেখতে পাচ্ছি। সেই মৌলবাদের আস্ফালনের বিরুদ্ধে এই তরুণ কিংবা ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে কাউকে আমরা টু শব্দটি উচ্চারণ করতে দেখতে পাচ্ছি না, বরঞ্চ এক ধরনের উস্কানি আছে নিঃসন্দেহে। আমি তরুণ শব্দটা উচ্চারণ করতে বারবার আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি। তরুণ বলতে মনে হচ্ছে, বা ছাত্র বলতেই মনে হচ্ছে যেন এই ছাত্র সমন্বয়করা। নিশ্চয়ই না, তাদের বাইরেও তো আরো অনেক ছাত্র আছে, তাদের বাইরে আরো লাখো কোটি তরুণ আছে। কিন্তু একটা জায়গা থেকে আমি যেন বাংলাদেশ জিম্মি হয়ে যাচ্ছে। তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তাতেও কেউ আপত্তি করবে এমনটা মনে করার ন্যূনতম কোনো কারণ নেই। আমরাও ওয়েলকাম জানাই। কিন্তু যে প্রক্রিয়ায় তারা এগোচ্ছে শুরু থেকে, তাদের নিজেদের মধ্যে যেমন মতবিরোধ, ছাত্র সমন্বয়কদের কথা বলছি, একইভাবে এটি প্রতিটি মানুষের চোখে বেঁধেছে। এর আগে আমরা বিভিন্ন সময় কিংস পার্টি গঠিত হতে দেখেছি। সেই কিংস পার্টি গঠনে সরকারের পক্ষ থেকে যে সহায়তাগুলো দেওয়া হয়েছে, সেটি গোপনে, অপ্রকাশ্যে। কিন্তু এখন ছাত্র সমন্বয়কদের যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা সরাসরি এই দল নিয়ে কথা বলছে, তারা সরাসরি এই দলের পৃষ্ঠপোষকতায় তারা যে অনেক কিছু করার চেষ্টা করছে, সেগুলো তাদের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে। অতএব ডক্টর ইউনূসের বক্তব্য দিয়ে শেষ করি। জঙ্গিবাদের ঝুঁকি রয়েছে আমরা মনে করি, যদিও জঙ্গিবাদ সেভাবে মাথার চারা দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের মানুষের যে ধর্ম নিরপেক্ষতা, বাংলাদেশের মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা, সেটি দেওয়া কখনোই সম্ভব না। আর সংঘাত অনিবার্য, এই কথাটা আমরা এখনই বলতে চাচ্ছি না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যে তরুণদের ইঙ্গিত কথা বলছেন, তারা যদি সচেতন হন, এখনো সময় আছে। অবশ্যই তারা তাদের রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারেন, তারা মানুষের মন জয় করতে পারেন। একটা উর্বর অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যদি তারা সত্যি সত্যি কথা বলে থাকে, অবশ্যই তাদেরকে তারা সাধারণ মানুষ ওয়েলকাম জানাবে। এর বিপরীতে তারা যদি কিছু করে থাকে, করতে চায়, জোর করে, গায়ের জোরে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতার স্বাদ আস্বাদন করছে, ক্ষমতার চর্চাটা এর মধ্যে শুরু হয়ে গেছে, এগুলো করতে থাকলে খুব বেশি দিন সময় নেবে না, হয়তো তারাও হয়তো ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে।
আল্লাহ হাফেজ। খুবই গুরুত্বপূর্ণ দুইটা খবর দেখতে পেয়েছি। ওরা কারা, সংঘাত কি অনিবার্য, কাদের সাথে সংঘাত হতে পারে, এই বিষয় নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি এবং জানতে পেরেছি আবু সাইদকে কারা হত্যা করেছে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি। সালাউদ্দিন ভাই আমেরিকা থেকে তথ্য দিয়েছে, তার সে বক্তব্য আমরা সকলে শুনতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।